এবার আমরা আলোচনা করব রক্তচাপ এবং ব্যারো রিসেপ্টর সম্পর্কে। প্রথমে আমরা রক্তচাপ কাকে বলে সেটা জানবো, তারপরে আমরা ব্যারো রিসেপ্টর সম্পর্কে জানবো, তারপরে আমরা জানবো আমাদের দেহের রক্তচাপটা কিভাবে নিয়ন্ত্রিত থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। তাহলে চলো রক্তচাপ কাকে বলে সেটা একটু জেনে নিই। রক্তচাপকে ইংরেজিতে ব্লাড প্রেশার বলা হয়, আমরা সবাই জানি। সংজ্ঞাটাও খুবই ইজি, দেখো এটা হচ্ছে একটা রক্তনালী। রক্তনালীর ভেতর দিয়ে রক্ত চলাচল করে। এখন রক্তনালীর ভেতর দিয়ে রক্ত চলাচল করার সময় রক্তগুলো রক্তনালীর প্রাচীরে কিছু চাপ প্রয়োগ করে। রক্তগুলো রক্তনালীর গায়ে কিছু চাপ প্রয়োগ করছে, এই চাপগুলোকেই বলবো আমরা রক্তচাপ। তাহলে রক্তচাপ কাকে বলে? রক্তগুলো রক্তনালীর ভেতর দিয়ে চলাচলের সময় রক্তগুলো রক্তনালীর গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলা হয়। সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, দেখো রক্তগুলো রক্তনালীর ভেতরে চলাচলের সময় রক্তনালীর গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে। তাকে রক্তচাপ বলে। দেখো এই সংজ্ঞাটা আমি লিখে দিলাম কারণ এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ক প্রশ্নের জন্য। জ্ঞানমূলক প্রশ্নতে বারবার আসে রক্তচাপ কাকে বলে, তখন তোমরা লিখবে রক্তগুলো রক্তনালীর ভেতরে চলাচলের সময় রক্তগুলো রক্তনালীর গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে আমরা বলি রক্তচাপ। এখন আমাদের দুই রকম রক্তচাপ রয়েছে। আমরা জানি রক্তচাপের কিন্তু দুইটা মান পাওয়া যায়। এই মানগুলো কিভাবে আসে সেটা এবার আমরা জানবো। আমাদের মাথায় রাখতে হবে দুই ধরনের রক্তচাপ পাওয়া যায়, একটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার আর একটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। তাহলে দুই ধরনের রক্তচাপ পাওয়া যায়, একটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার আরেকটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। দুই ধরনের রক্তচাপ পাওয়া যায়, একটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার আরেকটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। এখন এই সিস্টোল ডায়াস্টোল শব্দগুলো দেখে অনেকেরই মনে হতে পারে যে স্যার এই শব্দগুলো তো আমাদের পরিচিত, তাই না? হ্যাঁ, আমরা জানি সিস্টোল মানে হলো হৃৎপিণ্ডের সংকোচন এবং ডায়াস্টোল মানে হচ্ছে হৃৎপিণ্ডের প্রসারণ। মনোযোগ দিয়ে লক্ষ্য করো, হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টোলের সময় যে রক্তচাপটা পাওয়া যায় সেটাকেই বলা হয় সিস্টোলিক প্রেশার, এবং হৃৎপিণ্ডের প্রসারণ বা ডায়াস্টোলের সময় রক্তচাপ যেটা পাওয়া যায় তার নাম হলো ডায়াস্টোলিক প্রেশার। এবার তোমরা বলো তো কোন চাপটা বেশি হবে? সিস্টোলিক প্রেশারের মানটা বেশি হবে নাকি ডায়াস্টোলিক প্রেশারের মান বেশি হবে? একটু মনে মনে তুমি এটা ভাবো, আমি তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি। খেয়াল করো, এটা হচ্ছে হার্টের সিস্টোল যখন হবে, হার্টের যখন সংকোচন হবে, তখন হার্টের এই চেম্বারটা থেকে বাম নিলয় থেকে রক্তগুলো প্রচণ্ড বেগে বেরিয়ে আসবে। হৃৎপিণ্ড সংকোচন করেছ তো, রক্তগুলো প্রচণ্ড বেগে বেরিয়ে আসবে। হৃৎপিণ্ডের সিস্টোল যখন হচ্ছে তখন রক্তগুলো প্রচণ্ড বেগে বেরিয়ে আসছে, তখনই কিন্তু রক্তচাপটা বেশি হবে। তার মানে রক্তচাপের যে উপরের মানটা পাই আমরা, বড় মানটা পাই, ওটাই কিন্তু সিস্টোলিক প্রেশার। হৃৎপিণ্ডের সংকোচনের সময় কোনো কিছু সংকুচিত হলে তো চাপ বেড়ে যাবে। হৃৎপিণ্ডের সংকোচনের সময় বা হৃৎপিণ্ডের সিস্টোলের সময় বড় রক্তচাপটা পাওয়া যায়। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম এই মানটা হতে পারে, তবে যদি আমরা সব মানুষের একটু গড় করার চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবে মানুষের সিস্টোলিক প্রেশারের মান হয় 100 থেকে 139, এটাকে 140ও তুমি মনে রাখতে পারো, মিলিমিটার পারদ-চাপ। মিলিমিটার পারদ-চাপ বলতে কি বোঝায় তোমরা ফিজিক্সে শিখে নিও, জাস্ট এই মানটা তোমরা মনে রেখো। একটা মানুষের হৃৎপিণ্ডের সংকোচন চাপ বা সিস্টোলিক চাপ হচ্ছে 100 থেকে 140 মিলিমিটার পারদ-চাপ। অর্থাৎ হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্তের এই চাপটা পাওয়া যায়, রক্তের এই প্রেশারটা কিন্তু পাওয়া যায়। রক্ত এই চাপে রক্তনালীকে কিন্তু চাপ দেয়। এই মানটাকে যদি আমরা একটু গড় চিন্তা করি, অপটিমাম চিন্তা করি, তাহলে হবে 120 মিলিমিটার পারদ-চাপ। তাহলে 120 মিলিমিটার পারদ-চাপ, দেখো 120 মিলিমিটার পারদ-চাপ, এই চাপটাকে কিন্তু বলা হয় অপটিমাম সিস্টোলিক চাপ। অপটিমাম
অপটিমাম সিস্টোলিক চাপ। অপটিমাম মানে সবচেয়ে ভালো, অর্থাৎ পৃথিবীর অধিকাংশ মানুষের জন্যই 120 মিলিমিটার পারদ চাপ বা এর আশপাশের চাপগুলো বেশ ভালো। এখন ডায়াস্টোলিক প্রেসার এটা কি জিনিস? ডায়াস্টল মানে হৃৎপিণ্ডের প্রসারণ, মানে হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন রক্তের যে চাপটা পাওয়া যায় সেটাকেই বলবো আমরা ডায়াস্টোলিক চাপ। হৃৎপিণ্ডের ডায়াস্টোলের সময় রক্তের যে চাপটা পাওয়া যায় তার নামই হলো ডায়াস্টোলিক প্রেসার। দেখো হৃৎপিণ্ডের এখন ডায়াস্টোল ঘটবে, হৃৎপিণ্ড প্রসারিত হবে, তখন সারা দেহ থেকে রক্তগুলো এসে এই যে ডান অলিন্দতে এসে জমা হবে, মাথার উপরের দিক থেকেও রক্তগুলো এসে ডান অলিন্দতে জমা হবে। দেখো অলিন্দতে রক্তগুলো জমা হচ্ছে, এদিকে ফুসফুস থেকে রক্তগুলো এসে বাম অলিন্দতে জমা হবে। যখন হৃৎপিণ্ড প্রসারিত হয় তখন রক্তগুলো আস্তে আস্তে এসে এই প্রকোষ্ঠগুলোতে অলিন্দগুলোতে এসে জমা হয়, সেই সময় রক্তের চাপ কিন্তু অনেক কমে যায়। দেখো একটা চেম্বার প্রসারিত হচ্ছে, সেই সময় চাপ তো অবশ্যই কম পাওয়া যাবে, তাই না? তার মানে হৃৎপিণ্ডের যখন প্রসারণ হয়, যখন ডায়াস্টল হয়, তখন রক্তচাপটা বেশ কমে যায়। তখনকার চাপটা কেমন হয় সেই মানটা একটু আমরা দেখি। ডায়াস্টোলিক চাপের মান বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হতে পারে, তবে পৃথিবীর মানুষজনের যদি গড় ডায়াস্টোলিক চাপের মান নির্ণয় করা হয় তাহলে পাওয়া যাবে অনেকটা এরকম 60 থেকে 90, বই লেখা আছে আসলে 89 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমরা মনে রাখবো সিস্টোলিক চাপের গড় মান যেটা আমরা পাই 100 থেকে 140 মিলিমিটার পারদ চাপ, কিন্তু ডায়াস্টোলিক চাপের আমরা গড় মান মোটামুটি পাই 60 থেকে 90 মিলিমিটার পারদ চাপ। এটাকে যদি অপটিমাম চিন্তা করা হয়, মানে কোন ডায়াস্টোলিক চাপের মানটা সবচেয়ে ভালো, তাহলে হবে 80 মিলিমিটার পারদ চাপ। তার মানে 80 মিলিমিটার পারদ চাপ এটা কিন্তু সবচেয়ে ভালো, এটা হলো অপটিমাম। তবে এটা আবার মনে করো না যে তোমার যদি রক্তচাপের মানটা 80 থেকে 120 এটা যদি না থেকে একটু বদলে যায় তুমি অসুস্থ, তা কিন্তু নয়। ডাক্তার এটাকে বিবেচনা করবে তুমি অসুস্থ কিনা, কারণ এটা লিঙ্গ ভেদে, বয়স ভেদে, শারীরিক অবস্থার ভিত্তিতে, ডায়াবেটিস আছে কিনা, প্রেগনেন্সি আছে কিনা, এই কন্ডিশনগুলোর ভিত্তিতে বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ এটাকে কিন্তু আমরা যারা মানুষ, স্বাভাবিক মানুষজন, আমরা মেডিকেলে পড়িনি, আমরা কিন্তু রক্তচাপের মানটা শুনেই সিদ্ধান্ত নিতে পারবো না। অনেকের রক্তচাপ এরকম হতে পারে যে 70 থেকে 130, হয়তো তার অবস্থা ভেদে সেটাও ঠিক আছে। কারো আমরা এই রক্তচাপের মানটা এরকম পেতে পারি যে 60 থেকে 110, তোমার মনে হচ্ছে তার রক্তচাপটা অনেক কম, কিন্তু তার বয়স ভেদে, তার লিঙ্গ ভেদে, তার অবস্থা ভেদে সেটাও কিন্তু স্বাভাবিক হতে পারে। কাজেই এই জায়গাতে আমাদের মতামত দেওয়ারও কিছু নাই, আর এই জায়গাতে কিন্তু আমাদের চিন্তা করারও কিছু নাই। অবশ্যই ডাক্তার এই ব্যাপারে বিবেচনা করবে। কিন্তু এই জায়গায় রক্তচাপের যে মানটা আমরা পড়লাম, এখান থেকে আমরা একটু আইডিয়া করতে পারি আমরা অসুস্থ কিনা। তোমরা মনে রেখো সিস্টোলিক প্রেসারে যে মানটা পাওয়া গেল 140, 140কেও যদি অতিক্রম করে যায় কখনো রক্তচাপটা, উপরের মানটা বা সিস্টোলিক চাপের মানটা যদি 140কে অতিক্রম করে যায়, তাকে কিন্তু আমরা উচ্চ রক্তচাপের রোগী বলে থাকি, সেটাকে কিন্তু আমরা বলে থাকি হাইপার টেনশন। তাহলে কারো যদি রক্তচাপের মানটা এই যে 140 প্লাস হয়ে যায়, কারো যদি রক্তচাপের এই সিস্টোলিক চাপের মানটা 140 প্লাস হয়ে যায়, সেটাকে কিন্তু আমরা বলি হাইপার টেনশন। হাইপার টেনশন। এবং কারো যদি এই যে ডায়াস্টোলিক চাপের মানটা 60-এর চেয়েও কমে যায়, তখন সেটাকে কিন্তু বলা হয় হাইপোটেনশন। 60-এর চেয়েও যদি কমে যায়, তখন সেই রক্তচাপের মানটাকে কিন্তু বলা হয় হাইপোটেনশন। তোমরা শব্দগুলো শুনে হয়তো আইডিয়া করতে পারছো, এই টেনশন শব্দের মানেই হলো চাপ, আর হাইপো মানে হলো কম। তাহলে রক্তচাপ যদি কমে যায় সেটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে হাইপোটেনশন। 60-এর চেয়েও যদি ডায়াস্টোলিক চাপের মানটা কমে যায় সেটাকে আমরা বলছি হাইপোটেনশন। আর সিস্টোলিক চাপের মানটা যদি 140কে অতিক্রম করে যায় সেটাকে বলবো আমরা হাইপার টেনশন। টেনশন মানে চাপ, আর হাইপার মানে হলো অতিরিক্ত বেশি, উচ্চ রক্তচাপ যেটাকে আমরা বাংলায় বলি। তাহলে সিস্টোলিক চাপের মানটা যদি বেড়ে যায় 140 অতিক্রম করলে, সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলি। আর যদি ডায়াস্টোলিক চাপের মান 60-এর চেয়েও কমে যায়, তখন সেটাকে কিন্তু আমরা বলছি হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ। এরকম অবস্থা হলে এটাকে কিন্তু রোগ হিসেবে বিবেচনা করা হয়। ডাক্তার এই ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিয়ে থাকেন, বিভিন্ন ঔষধ কিন্তু প্রেসক্রাইব করে থাকেন। তারপরও আমাদের রক্তচাপ মেপে আমাদের ডিসিশন নেওয়া উচিত হবে না। কারণ হয়তো 55 হয়েছে রক্তচাপের মানটা, সিদ্ধান্ত নেওয়া যাবে না যে তুমি আসলে অসুস্থ কিনা, ট্যাবলেটও খাওয়া যাবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে। 140 প্লাস হয়ে গেলে যে তুমি ট্যাবলেট খেয়ে ফেলবে নিজে নিজে, তা করা যাবে না, ডাক্তারের থেকে পরামর্শ নিতে হবে। যাই হোক, আমরা যেটা আসলে বুঝলাম যে রক্তচাপের মানটা মোটামুটি 120
এবং এর আশপাশ থাকাটা ভালো, এবং নিচের যে রক্তচাপের মানটা সেটা 80 বা এর আশপাশ থাকাটা ভালো। এবং এই যে রেঞ্জগুলো আমরা পেলাম এগুলো সবই কিন্তু আমরা এমসিকিউ এর জন্য মুখস্থ করব। এখন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেটা হচ্ছে রক্তচাপ আমরা যে মাপি একটা যন্ত্র দিয়ে রক্তচাপ মাপি, তাই না? একটু বেলুনের মতো হাতের কোথাও বেঁধে একটু বাতাস ভরা হয় সেখানে, তারপরে আবার সেখানে স্টেথোস্কোপ দিয়ে কানে একটু শব্দ শুনে আসলে রক্তচাপটা মাপা হয়। তো এই যে রক্তচাপটা মাপা হচ্ছে যে মেশিনের সাহায্যে, সেই মেশিনটার নাম কি? এটা কিন্তু এমসিকিউ আসে। রক্তচাপ মাপার যন্ত্রটার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্রটার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। যদিও শব্দটাকে একত্রেই লিখতে হবে, তারপরও তোমাদের উচ্চারণ করে পড়বার সুবিধার্থে আমি একটু ভেঙে ভেঙে বলছি। দেখো, স্ফিগমোম্যানোমিটার, রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। বানানটাও তোমরা মনে রেখো, কারণ ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে কোনটা রক্তচাপ মাপার যন্ত্র। চারটাতে স্ফিগমোম্যানোমিটার লেখা ছিল, কিন্তু একটু বানান উলটপালট করে, বানান ভুল করে, কাজেই বানানটা একটু প্র্যাকটিস করে রাখবে। আমরা রক্তচাপ সম্পর্কে অনেক কিছু জেনেছি, এবার আমরা আলোচনা করব ব্যারোরিসেপ্টর সম্পর্কে। শব্দটার দিকে লক্ষ্য করো সবাই। দুইটা শব্দের সমন্বয়ে আসলে ব্যারোরিসেপ্টর শব্দটা গঠিত। ব্যারো একটা শব্দ, রিসেপ্টর আরেকটা শব্দ। এই ব্যারো শব্দটার অর্থ হচ্ছে চাপ, ব্যারো মানেই হচ্ছে চাপ, এবং রিসেপ্টর শব্দের মানে হলো রিসিভকারী অথবা গ্রহণকারী অথবা গ্রাহক। রিসেপ্টর মানে হচ্ছে গ্রহণকারী, লিখে ফেলি। অর্থাৎ ব্যারো রিসেপ্টরগুলো চাপ গ্রহণ করতে পারে, রক্তচাপটা আসলে গ্রহণ করতে পারে। চাপ দ্বারা রক্তচাপ বোঝানো হচ্ছে, এরা রক্তচাপটা বুঝতে পারে। কি আসলে ব্যারো রিসেপ্টর? স্নায়ুর প্রান্ত, স্নায়ুর প্রান্ত, নার্ভ এন্ডিং। আমাদের গায়ের মধ্যে অনেক স্নায়ু বা নার্ভ রয়েছে, এই নার্ভের প্রান্ত, কিছু নার্ভের প্রান্তকেই বলা হচ্ছে ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টরগুলো সাধারণত আমাদের রক্তনালীর গায়ে থাকে, এবং রক্তনালীর গায়ে থেকে এরা রক্তের চাপটা পরিমাপ করতে পারে। তাহলে আমাদের দেহের বাইরে যদি আমরা রক্তচাপ মাপতে চাই, স্ফিগমোম্যানোমিটার নামের একটা যন্ত্র ব্যবহার করি। দেহের ভেতরে রক্তনালীতেই কিছু নার্ভের এন্ডিং রয়েছে, স্নায়ুর প্রান্ত রয়েছে, যারা প্রাকৃতিকভাবে আমাদের দেহের মধ্যে রক্তচাপ মাপতে পারে। অর্থাৎ দেহের ভেতরে রক্তচাপ মাপার কিছু যন্ত্র রয়েছে, তাদের নামই হচ্ছে ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর কোথায় আছে সেটা আমরা পরে জানবো। তোমরা মনে রেখো, ব্যারো রিসেপ্টরের কাজই হচ্ছে রক্তচাপটা বুঝতে পারা, তারা রক্তচাপটা মাপতে পারে। হয়তো কখনো রক্তচাপ কমে গেল, ব্যারো রিসেপ্টর সেটা বুঝতে পারে। তখন ব্যারো রিসেপ্টর রক্তচাপ কমে যাওয়ার তথ্যটা ব্রেনে পাঠিয়ে দেয়, এবং ব্রেন রক্তচাপ বাড়ানোর জন্য কোনো না কোনো পদ্ধতি গ্রহণ করে। আবার যদি দেহের মধ্যে রক্তচাপ বেড়ে যায়, তখনও ব্যারো রিসেপ্টরগুলো সেটা বুঝতে পারে, এবং সেই উদ্দীপনাটা তারা ব্রেনে পাঠিয়ে দেয়। ব্রেন রক্তচাপটা কমানোর জন্য কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ ব্যারো রিসেপ্টর এবং মস্তিষ্ক মিলে রক্তচাপটা নিয়ন্ত্রণ করে, রক্তচাপটা মাপে কে বলো? ব্যারো রিসেপ্টর। তাহলে আমরা মনে রাখবো, ব্যারো রিসেপ্টর কিন্তু শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা কিছু স্নায়ুর প্রান্ত রক্তনালীর গায়ে থাকে, এদের কাজই হচ্ছে রক্তচাপের যেই অস্বাভাবিকতা সেটা বুঝতে পারা। ব্যারো রিসেপ্টর এবং মস্তিষ্কের সমন্বয়ের মাধ্যমে আমাদের রক্তচাপটা নিয়ন্ত্রিত হয়। রক্তচাপ নিয়ন্ত্রণের এই ঘটনাটাকে বলা হয় ব্যারো রিফ্লেক্স। তাহলে ব্যারো রিসেপ্টর এবং মস্তিষ্কের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রিত হয়, এই ঘটনাটাকে কিন্তু বলা হচ্ছে ব্যারো রিফ্লেক্স। তোমরা মনে রেখো, ব্যারো মানে হলো চাপ, আর রিফ্লেক্স মানে হলো প্রতিবর্তী। আমাদের শরীরের মধ্যে অনেক ঘটনা ঘটে যেগুলোকে আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারি না, শরীর একা একাই সেগুলো পরিকল্পনা করে ফেলে। এরকম ঘটনাগুলোকে কিন্তু বলা হয় রিফ্লেক্স। আমাদের ক্ষুধা, পিপাসা, আমাদের ঘেমে যাওয়া, আমাদের ভয় পাওয়া, এই জিনিসগুলোর উপরে মানুষের খুব বেশি কন্ট্রোল থাকে না। তো এই জিনিসগুলো কিন্তু সবাই মোটামুটি রিফ্লেক্সের মধ্যে পড়ে। তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণের যেই মেকানিজম শরীরের মধ্যে ঘটে, তাকেই কিন্তু আমরা বলছি ব্যারো রিফ্লেক্স। তোমরা মনে রেখো, মানবদেহের ব্যারো রিসেপ্টরগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একগুলোকে বলা হয় উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, আরেকগুলোকে বলা হয় নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। যে ব্যারো রিসেপ্টরগুলো রক্তচাপ বেড়ে গেলে উদ্দীপ্ত হয় তাদেরকেই বলা হয় উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, আর যে ব্যারো রিসেপ্টরগুলো রক্তচাপ কমে গেলে উদ্দীপ্ত হয় তাদেরকে বলা হয় নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তাহলে আমরা মনে রাখবো, ব্যারো রিসেপ্টর দুই প্রকার। একগুলোকে বলা হয় উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর বা হাই প্রেসার ব্যারো রিসেপ্টর। আরেকগুলো হচ্ছে নিম্নচাপ ব্যারো
রিসেপ্টর বা লো প্রেসার ব্যারোরিসেপ্টর। দুই ধরনের ব্যারোরিসেপ্টর রয়েছে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের আরেকটা নাম হলো আয়তন ব্যারোরিসেপ্টর। আমি পরে আসছি সেগুলোর ব্যাপারে। এখন এই ব্যারোরিসেপ্টরগুলো শরীরের কোন জায়গায় থাকে, উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো কোথায় থাকে এবং নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো কোথায় থাকে, সেটা আমাদের ভালো করে জানতে হবে। এখান থেকে এমসিকিউ আসে। এজন্য আমরা একটু হার্ট এবং হার্ট থেকে বের হওয়া রক্তনালীগুলোকে দেখব, যাতে করে ব্যারোরিসেপ্টরগুলোর লোকেশনটা আমাদের পরিষ্কার হয়। আমি এখানে একটা হার্ট তাহলে এঁকে ফেলি। লক্ষ্য করো, এটা হচ্ছে একটা মানুষের হার্ট, এটা হচ্ছে একটা মানুষের হার্ট। তোমরা চেম্বারগুলোর নাম সবাই জানো। এটার নাম হচ্ছে বাম অলিন্দ, আর এটা হচ্ছে বাম নিলয়। এটা হচ্ছে ডান নিলয়, আর এটা হচ্ছে ডান অলিন্দ। এই তো 4টা চেম্বার হার্টের, আমরা সবাই জানি ভালো করে। এখন ব্যারো রিসেপ্টরগুলো কোথায় থাকে হার্টে, সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। প্রথমে আমরা উচ্চচাপ ব্যারো রিসেপ্টরটা দেখব। উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো কোথায় থাকে একটু লক্ষ্য করো। দেখো, বাম নিলয় থেকে কিন্তু মহাধমনী বেরিয়ে যায়। বাম নিলয় থেকে এই যে মোটা ধমনীটা বেরিয়ে গেল, এটার নাম হচ্ছে মহাধমনী। বাম নিলয় থেকে মহাধমনীটা বেরিয়ে যায়, বেরিয়ে তারা সারা দেহের মধ্যে যায়। মহাধমনীর উপরের দিকে না 3টা শাখা থাকে, আমরা সবাই জানি। হার্টের ছবি আঁকানোর সময় তোমাদের কিন্তু আমি এটা দেখিয়েছি। মহাধমনীর উপরের দিকে দেখো 3টা শাখা রয়েছে। এই শাখাটা একটু বেশি মোটা, এই শাখাটা আবার দেখো 2টা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। দেখো, মহাধমনী বা অ্যাওর্টা বাম নিলয় থেকে বেরিয়েই একটা সুন্দর বাঁক গঠন করে। এই যে একটা বাঁক, মহাধমনী বা অ্যাওর্টার একটা বাঁক আমরা দেখতে পাচ্ছি। এই বাঁকটার নাম খুব ভালো করে মনে রেখো। এই বাঁকের নাম কি? এই বাঁকটার নাম হচ্ছে অ্যাওর্টিক আর্স। এই বাঁকের নাম হচ্ছে অ্যাওর্টিক আর্স। এই নামটা খুব ভালো করে মনে রেখো। দেখো, এই যে আর্স শব্দটা তোমাদের অনেক কিন্তু পরিচিত হবার কথা। তোমরা আর্চারির নাম শুনেছ। আর্চারি মানে হচ্ছে তীর ধনুক খেলা, তাই না? আর্স মানে হচ্ছে ধনুক। তাহলে দেখো, অ্যাওর্টা বাম নিলে থেকে বেরিয়েই একটা ধনুকের মতো বাঁক গঠন করে। এই বাঁকটার নাম হচ্ছে অ্যাওর্টিক আর্স। কথাটা মনে রেখো, সামনে গিয়ে কাজে লাগবে। দেখো, মহাধমনী 3টা শাখা রয়েছে। এই শাখাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই শাখাগুলোর সঙ্গে ব্যারো রিসেপ্টরের সম্পর্ক কি, সেটাই আমরা শুধু পড়ব। লক্ষ্য করো, সবচেয়ে বাম পাশে যে শাখাটা রয়েছে, এই শাখাটাকে কিন্তু বলা হয় বাম সাবক্লাভিয়ান ধমনী। এই শাখাটার নাম হলো বাম সাবক্লাভিয়ান ধমনী। এটা বাম হাতে রক্ত নিয়ে চলে যায়। এটার সঙ্গে ব্যারো রিসেপ্টরের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা বাদ। মাঝখানে যে শাখাটা রয়েছে, এটাকে বলা হয় কমন ক্যারোটিড ধমনী। এটাকে বলা হয় কমন ক্যারোটিড ধমনী বা সাধারণ ক্যারোটিড ধমনী। এটা আমাদের ব্রেনে রক্ত নিয়ে যায়। এর সঙ্গে ব্যারো রিসেপ্টরের সম্পর্ক রয়েছে। আবার এ পাশের যে দেখো মোটা শাখাটা রয়েছে, এটাকে বলা হয় ব্রাকিওসেফালিক ধমনী। ব্রাকিও মানে হলো হাত, সেফালো মানে হলো মাথা। তাহলে এটা একই সাথে হাত এবং মাথায় রক্ত নিয়ে যায়, এই জন্য এটার নাম হলো ব্রাকিওসেফালিক ধমনী। ব্রাকিওসেফালিক ধমনীর মাথাটা 2 খণ্ডে বিভক্ত। দেখো, এই খণ্ডটা হাতে রক্ত নিয়ে যায়, ডান হাতে রক্ত নিয়ে যায়। এর সঙ্গে আমাদের কোনো সমস্যা নাই, সম্পর্কও নাই। ব্যারো রিসেপ্টরের সঙ্গে এই শাখার কোনো সম্পর্ক নাই। কিন্তু দেখো, উপরের দিকে যেটা উঠে যাচ্ছে, এটা ব্রেনে রক্ত নিয়ে যাবে। এটাকে কিন্তু বলা হয় ক্যারোটিড ধমনী। তাহলে 2টা ক্যারোটিড ধমনী পেলাম আমরা। দেখো, এটা একটা ক্যারোটিড ধমনী, এটা একটা ক্যারোটিড ধমনী, এটা একটা ক্যারোটিড ধমনী, এটা আমরা পেলাম আরেকটা ক্যারোটিড ধমনী। বুঝতেই পারছো, এটা তাহলে বাম ক্যারোটিড ধমনী, আর এটা হচ্ছে ডান ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনীগুলোর সাথে কিন্তু আমাদের ব্যারো রিসেপ্টরের সম্পর্ক আছে। এখন এই ক্যারোটিড ধমনী কিন্তু আবার 2 ভাগে বিভক্ত হয়ে যায়। দেখো, ক্যারোটিড ধমনী 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ক্যারোটিড ধমনীগুলো 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, খেয়াল করো। সবগুলো ক্যারোটিড ধমনীর উদ্দেশ্যই হচ্ছে ব্রেনে রক্ত নিয়ে যাওয়া। ক্যারোটিড ধমনীগুলো 2 খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। বাইরের এই ভাগটাকে কিন্তু বলা হচ্ছে বহিস্থ ক্যারোটিড ধমনী, আর ভেতরের এই ভাগটাকে বলা হচ্ছে অন্তস্থ ক্যারোটিড ধমনী। এই 2টা ভাগের মধ্যে এটা হলো বহিস্থ আর এটা হচ্ছে অন্তস্থ ক্যারোটিড ধমনী। এই 4টাই কিন্তু আসলে ব্রেনে রক্ত নিয়ে যায়। তারপর আমরা মনে রাখবো এইটা আর এইটা, এই 2টাকে বলা হয় অন্তস্থ ক্যারোটিড ধমনী। তাহলে এটা আমাদের খুব লাগবে ব্যারো রিসেপ্টরের জন্য। এই রক্তনালীগুলোকে বলা হয় অন্তস্থ অন্তস্থ ক্যারোটিড। কথাটা একটু ইংরেজিতে লিখি, দরকার আছে।
ক্যারোটিড ধমনী, ইংরেজিতে বললে আর্টারি। আচ্ছা, ধমনীকে ইংরেজিতে বললে আর্টারি, অন্তঃস্থটাকেও ইংরেজিতে লিখি ইন্টারনাল। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বা অন্তঃস্থ ক্যারোটিড ধমনী। ক্যারোটিড কথাটা এসছে করোটি থেকে। করোটি মানে হচ্ছে আমাদের মাথার খুলি বা মাথা। তাহলে মাথাতে যে রক্তনালীগুলো যায়, মাথাতে রক্ত নিয়ে যে রক্তনালীগুলো যায় তাদেরকেই বলবো আমরা ক্যারোটিড ধমনী বা ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারির যেগুলো একটু ভেতরের দিক দিয়ে ব্রেনের দিকে চলে যাচ্ছে তাদেরকে বলে অন্তঃস্থ ক্যারোটিড আর্টারি। তো এই দুটা জায়গা আমরা কেন পড়লাম, অ্যাওর্টিক আর্টস এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারির কথা আমরা কেন পড়লাম? কারণ হচ্ছে এই জায়গাগুলোতেই কিন্তু উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো থাকে। দেখো অ্যাওর্টিক আর্টসে এই যে দানাগুলো তোমরা দেখছো, অ্যাওর্টিক আর্টসে যে দানাগুলো দেখা যাচ্ছে এরাই কিন্তু উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। তারপরে দেখো অন্তঃস্থ ক্যারোটিড ধমনী বা ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ভেতরে দেখো কিছু দানা দেখা যাচ্ছে, এই দানাগুলোই কিন্তু হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। তাহলে আমি বলো উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় কোথায় থাকে? উচ্চচাপ ব্যারো রিসেপ্টর দুই জায়গায় থাকে, প্রধানত অ্যাওর্টিক আর্টসের প্রাচীরে এবং অন্তঃস্থ ক্যারোটিড ধমনীর প্রাচীরে। এই দুইটা জায়গায় উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো থাকে। এখন ব্যারো রিসেপ্টরগুলো কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আগে থেকে আমরা জানি আমাদের দেহের রক্তচাপ বেড়ে গেলে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয় বা অ্যাক্টিভ হয়ে যায়। মনে করো দেহের মধ্যে রক্তচাপ বেড়ে গেছে, তখনই কিন্তু উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ঘটনাটা তাহলে আমি লিখে ফেলি। রক্তচাপ বেড়ে গেলে, রক্তচাপ বেড়ে গেলে কি ঘটবে বলতো? অ্যাওর্টিক আর্টসের গায়ে থাকা এই উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো এবং ইন্টারনাল ক্যারোটিড ধমনীর গায়ে থাকা উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো অ্যাক্টিভ হয়ে যায়। রক্তচাপ বেড়ে গেলেই উচ্চচাপ ব্যারো রিসেপ্টর গুলো উদ্দীপ্ত হয়। রক্তচাপ বেড়ে গেলে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়। তখন তারা উদ্দীপনাটা কিছু নার্ভের মাধ্যমে বা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের মেডুলা নামের জায়গাতে পাঠিয়ে দেয়। মস্তিষ্কের মধ্যে একটা অংশ রয়েছে যার নাম হলো মেডুলা, সেখানে ইনফরমেশনটা চলে যায়। তাহলে মনে করি এটাই হলো মস্তিষ্কের মেডুলা। এই জায়গাতেই রক্তচাপ বেড়ে যাওয়ার তথ্যটা চলে যাবে। উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো অ্যাক্টিভ হয়ে গিয়ে তারা কি করবে? মেডুলাতে তথ্যটা পাঠাবে। তাহলে দেখো অ্যাওর্টিক আর্টসের গায়ে যে ব্যারো রিসেপ্টরগুলো ছিল তারা একটা নার্ভের মাধ্যমে মেডুলাতে তথ্য পাঠাবে। এই নার্ভের অ্যাকচুয়ালি নাম হচ্ছে ভেগা স্নায়ু। এটা আমাদের কিন্তু স্নায়ুতন্ত্র যখন আমরা পড়ব তখন খুব ভালো করে জানতে পারবো। আমাদের কিন্তু 12 জোড়া এরকম হচ্ছে স্নায়ু রয়েছে, এর মধ্যে 10 নম্বর করোটিক স্নায়ুর নামই হচ্ছে ভেগা স্নায়ু। তাহলে ভেগা স্নায়ুর মাধ্যমে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো মেডুলাতে রক্তচাপ বেড়ে যাওয়ার তথ্যটা পাঠিয়ে দেয়। এছাড়াও দেখো এই যে ইন্টারনাল ক্যারোটিড ধমনীর গায়ে যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো রয়েছে এরাও তথ্যটা মেডুলাতে পাঠিয়ে দেয়। এরা যে স্নায়ুর মাধ্যমে তথ্যটা মেডুলাতে পাঠায় এটার নাম কিন্তু গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। এটা আমাদের হচ্ছে 9 নম্বর করোটিক স্নায়ু। তাহলে 9 নম্বর করোটিক স্নায়ুর নাম হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু এবং 10 নম্বর করোটিক স্নায়ুর নাম হচ্ছে ভেগা স্নায়ু। এই স্নায়ুগুলোর মাধ্যমেই তাহলে আমাদের হার্টের আশপাশে থাকা রক্তনালীগুলো থেকে রক্তচাপ বেড়ে যাওয়ার তথ্যটা মস্তিষ্কের মেডুলাতে চলে যায়। তাহলে আমরা মনে রাখবো রক্তচাপ বেড়ে যাওয়ার তথ্যটা কোথায় চলে যাবে বলো? মস্তিষ্কের মেডুলার উদ্দীপনা পৌঁছানো। তাহলে এই ঘটনাটা কিন্তু হয়ে যায়। রক্তচাপ বেড়ে গেলে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয় এবং তারা ভেগা স্নায়ু এবং গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের মেডুলাতে উদ্দীপনাটা পৌঁছায় দেয়। উদ্দীপনা বানান এরকম, উদ্দীপনাটা পৌঁছায় দেয়। এখন মেডুলা কি কাজ করবে? মেডুলা চিন্তা করবে যে রক্তচাপটা তাহলে একটু কমাতে হবে, যেহেতু রক্তচাপ বেড়ে গেছে রক্তচাপ এখন কমাতে হবে। দেখো মস্তিষ্কের মেডুলাতে একটা ছোট্ট অংশ রয়েছে যার নাম হলো ভ্যাসোমোটর কেন্দ্র। মজার ব্যাপারটা দেখো, মস্তিষ্কের ছোট্ট একটা অংশের নাম হচ্ছে মেডুলা।
মেডুলার আবার ছোট্ট একটা অংশের নাম হচ্ছে ভ্যাসোমোটর কেন্দ্র। এই ভ্যাসোমোটর কেন্দ্রের কাজই হচ্ছে রক্তচাপটাকে সবসময় বাড়ানো। এই মুহূর্তে কি হয়েছে বলতো, রক্তচাপটা অলরেডি বেড়ে গেছে, রক্তচাপটা বেড়ে যাওয়ার তথ্যটা মস্তিষ্কের মেডুলাতে এসছে। এখন মেডুলার কি করা উচিত? মেডুলার রক্তচাপটাকে কমানোর জন্য ব্যবস্থা নেওয়া উচিত। এই জন্যই এই সময় মেডুলা তার ভ্যাসোমোটর কেন্দ্রকে বলবে যে বাবা তুমি একটু কাজ করাটাকে কমায় দাও, তুমি একটু রক্তচাপটাকে না বাড়াও, কিছুক্ষণের জন্য তুমি একটু বন্ধ থাকো। তখন ভ্যাসোমোটর কেন্দ্রটা কিছু সময়ের জন্য একটু স্লো হয়ে যাবে, তখন রক্তচাপ কিন্তু স্বাভাবিক হবে। বোঝো, ভ্যাসোমোটরের কাজই ছিল রক্তচাপটাকে বাড়ায় দেওয়া। এখন যখনই ভ্যাসোমোটরকে কিছু সময়ের জন্য বন্ধ করে রাখা হবে তখন রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে। তাহলে রক্তচাপ বেড়ে যাওয়ার উদ্দীপনা যখন মেডুলাতে পৌঁছায়, মেডুলা তখন কি করে, ভ্যাসোমোটর কেন্দ্রকে স্লো করে দেয়, ভ্যাসোমোটর কেন্দ্রের কাজটাকে কমায় দেয়। বই লেখা আছে ভ্যাসোমোটরকে দমিত করে দেয়। দমিত মানেই হচ্ছে এটাকে একটু স্লো করে দেওয়া বা ওটার কাজে একটু বাধা দেওয়া, যে তুমি একটু কাজ করো না বাবা, তোমার কাজ দ্বারা রক্তচাপ বেড়ে যাচ্ছে। ভ্যাসোমোটর যখনই স্লো বা দমিত হয়ে যায়, ভ্যাসোমোটরের কাজ ছিল হৃৎপিণ্ডের যে পেশিগুলো আছে এদেরকে বেশি উদ্দীপনা দেওয়া, যাতে করে এরা বেশি বেশি চাপ দেয়, রক্তচাপটাকে আরো বাড়ায় দেয়। কিন্তু ভ্যাসোমোটর কেন্দ্র তো এখন স্লো রয়েছে। এখন হৃৎপিণ্ডের পেশিগুলোর সংকোচন প্রসারণের হার একটু কমে যাবে, তখনই কিন্তু রক্তচাপটা কমবে। তাহলে হৃৎপেশির সংকোচন হার কম হবে। হৃৎপেশি যদি কম কম করে এখন সংকোচন করে, আগের মতো আর ফোর্সফুলি সংকোচন করছে না, তখন কিন্তু রক্তচাপটা আস্তে আস্তে এমনি কমে যাবে। তাহলে কিন্তু হবে কি, রক্তচাপ কমে যাবে, রক্তচাপ কম হবে, রক্তচাপ কম হয়ে যাবে। তাহলে দেখো খুবই সিম্পল প্রক্রিয়া, কিন্তু রক্তচাপ বেড়ে গেলে কিভাবে রক্তচাপটা কমে গেল সেটা কিন্তু খুব সহজে আমরা বুঝেছি। আরও একবার ব্যাপারটা আমরা রিভিশন করে নেই। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোনগুলো? রক্তচাপ বেড়ে গেলে যারা সক্রিয় হয় তাদেরকে বলা হয় উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। থাকে কোথায়? তারা থাকে হচ্ছে অ্যাওর্টিক আর্সে এবং ক্যারোটিড ধমনির গায়ে। যখন রক্তচাপ বেড়ে যায় এরা সক্রিয় হয়ে যায়। এরা সক্রিয় হয়ে ভেগাস স্নায়ু এবং গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে তথ্যটা মেডুলাতে পাঠায়, মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটাতে পাঠায়। মেডুলা উদ্দীপনাটা পাওয়ার পরে মেডুলার ভেতরে যে ভ্যাসোমোটর কেন্দ্র থাকে, দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, ভ্যাসোমোটর কেন্দ্রটাকে স্লো বা দমিত করে দেয়। ভ্যাসোমোটর যখন আর কাজ করে না তখন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের হার কমে যায়, আর তখনই কিন্তু রক্তচাপটা কমে যায়। তাহলে রক্তচাপটা বেড়ে গেছিল, খুব সহজেই কিন্তু রক্তচাপটা আবার কমেও গেল। ঠিক একইভাবে উল্টা ঘটনাও ঘটতে পারে। যদি কোনো কারণে রক্তচাপটা কমে যায়, কোনো কারণে হুট করে রক্তচাপ কমে গেছে, মানুষ কোনো অ্যাক্সিডেন্টের কারণে অথবা ব্লাড প্রেশার জনিত কোনো সমস্যা, যাই হোক কিছু কারণে যদি রক্তচাপটা কমে যায়, একইভাবে ঘটনাগুলো ঘটে। একইভাবে ভ্যাসোমোটর কেন্দ্রটা তখন ফাস্ট কাজ করা শুরু করে। ভ্যাসোমোটর কেন্দ্রটা যখনই ফাস্ট কাজ করবে তখন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের হারটা বেড়ে যাবে, হৃৎপিণ্ড তখন জোরে জোরে সংকোচন করবে, আর হৃৎপিণ্ড যখন জোরে জোরে সংকোচন করবে তখন রক্তচাপটা কিন্তু আবার বেড়েও যাবে। তার মানে বুঝতে পারছো যে ব্যারোরিসেপ্টরটা কেন রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিনিসটা তোমাদের সিকিউ আসতে পারে, এমসিকিউ এখান থেকে ভেঙে চুরে আসতে পারে, আশা করি পারবে তোমরা। এবার আমরা আলোচনা করব নিম্নচাপ ব্যারোরিসেপ্টর সম্পর্কে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো আমাদের রক্তচাপ কমে যাওয়াটাকে টের পায়, এই জন্যই কিন্তু এদেরকে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বলা হয়। আগে আমরা জেনেছিলাম উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো কিন্তু রক্তচাপের বেড়ে যাওয়াটাকে টের পায়, তাহলে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর রক্তচাপ কমে যাওয়াটাকে টের পায়। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো শরীরের সেই জায়গাগুলোতেই থাকে যেখানে রক্তচাপ তুলনামূলক কম। এখন রক্তচাপ তুলনামূলক কম কোথায় একটু দেখো। দেখো রক্তগুলো যখন ধমনের মাধ্যমে প্রচণ্ড বেগে বের হয়ে যায়, ধমনের গায়ে কিন্তু রক্তচাপ বেশি, এবং ধমনের গায়ে কিন্তু ছিল উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। তারপরে দেখো রক্তগুলো সারা দেহ দিয়ে ঘুরে আস্তে আস্তে শিরার মাধ্যমে ডান অলিন্দতে ফিরে আসবে। শিরার গায়ে এবং ডান অলিন্দে রক্তচাপ খুব কম, এই জায়গাতেই রয়েছে কিন্তু নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তাহলে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো কোথায় কোথায় রয়েছে আমি একটু লিখে দিচ্ছি, এমসিকিউ যদি আসে এখান থেকে প্রশ্ন, খেয়াল করে দেখো। সারা দেহ থেকে রক্তগুলো ফিরে আসলো এই যে এই রক্তনালীটার মাধ্যমে, এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। শরীরের উপরের দিক থেকে রক্ত ফিরে আসলো মনে করো এই শিরাটার মাধ্যমে, এটার নাম হলো ঊর্ধ্ব মহাশিরা। তাহলে এরকম যে মোটা মোটা শিরাগুলো আছে সেই শিরাগুলোর গায়ে কিন্তু হচ্ছে নিম্ন
চাপ ব্যারো রিসেপ্টর থাকে। তাহলে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কোথায় থাকছে? বড় শিরাগুলোর প্রাচীরে। শুধু এই দুটা শিরা না, যে কোনো বড় বড় শিরা যেগুলা, সেই শিরাগুলোর কিন্তু হচ্ছে প্রাচীরে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর রয়েছে। তারপরে দেখো আরেকটা জিনিস, এই যে ডান অলিন্দ, খেয়াল করো, ডান অলিন্দের যে প্রাচীর আছে, অর্থাৎ ডান অলিন্দের প্রাচীরে সেখানেও কিন্তু নিম্নচাপ ব্যারো রিসেপ্টর রয়েছে। এই অলিন্দের প্রাচীরে আমি লিখে ফেলি, ডান অলিন্দের প্রাচীরে। ডান অলিন্দের প্রাচীরেও কিন্তু হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর রয়েছে। তারপরে দেখো ডান নিলয়ে রক্তগুলো আসবে, ডান নিলয় থেকে রক্তগুলো চলে যাবে ফুসফুসে, ফুসফুস থেকে আবার রক্তগুলো কিন্তু বাম অলিন্দতে ফিরে আসবে। এগুলো সবই আমরা জানি। দেখো ডান অলিন্দ থেকে কিন্তু রক্তটা বের হবে এই রক্তনালীর মাধ্যমে, পালমোনারি ধমনির মাধ্যমে। টি অক্ষরের মতো দেখতে একটা রক্তনালী, নাম হচ্ছে পালমোনারি ধমনী, তাই না? বলো, তোমরা সবাই এটার কথা জানো অলরেডি। এটাই হচ্ছে সেই পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনির গায়েও কিন্তু নিম্নচাপ ব্যারো রিসেপ্টর রয়েছে। পালমোনারি ধমনির গায়েও কিন্তু রয়েছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এবার ফুসফুস থেকে রক্তগুলো কিন্তু ফিরে আসবে পালমোনারি শিরার মাধ্যমে। 4টা রক্তনালী এরকম ফিরে আসে, তোমাদের আমি হার্টের ছবি এঁকেও কিন্তু দেখিয়েছিলাম। তাহলে এই রক্তনালীগুলোর নাম কিন্তু পালমোনারি শিরা, এগুলোর নাম হচ্ছে পালমোনারি শিরা। এদের গায়েও কিন্তু রয়েছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তাহলে আমি লিখি পালমোনারি ধমনী, পালমোনারি পুরোপুরি লিখলাম না, পালমোনারি ধমনী, ধমনী প্লাস পালমোনারি শিরা, শিরার প্রাচীরে। তাহলে কোথায় কোথায় নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো আছে? বড় বড় শিরাগুলোর প্রাচীরে, ডান অলিন্দের প্রাচীরে, পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরার প্রাচীরে। এই জায়গাগুলোতে রক্তচাপও কম, এই জায়গাতে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কিন্তু রয়েছে। এখন নিম্নচাপ ব্যারো রিসেপ্টর সরাসরি রক্তচাপ মাপতে পারে না, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কিন্তু সরাসরি রক্তচাপকে ফিল করতে পারতো। নিম্নচাপ ব্যারো রিসেপ্টর রক্তচাপ মাপতে পারে না, বরং রক্তের আয়তন মাপতে পারে। রক্তের আয়তন মাপতে পারে বলে নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের আরেকটা নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের আরেকটা নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। আয়তন মাপতে পারে, তো এই জন্য এদেরকে বলা হচ্ছে আয়তন রিসেপ্টর। আয়তন মাপা মানেও কিন্তু পরোক্ষভাবে চাপই মাপা, তাই না? চাপের সঙ্গে কিন্তু আয়তনের একটা ভালো সম্পর্ক আছে। তো যাই হোক, এরা সরাসরি আয়তন মাপে বলে এদেরকে কিন্তু আয়তন রিসেপ্টরও বলা হয়। এদেরকে কার্ডিও পালমোনারি রিসেপ্টরও বলা হয়। এদেরকে কিন্তু কার্ডিও পালমোনারি রিসেপ্টরও বলা হয়। এই কথাটা পাবে আব্দুল আলিম স্যারের বইয়ে, কার্ডিও পালমোনারি রিসেপ্টর। অনেক নাম। কার্ডিও পালমোনারি রিসেপ্টরও বলা হয় কেন, আমি একটু ব্যাখ্যা করে দিই তোমাদের। কার্ডিও মানে হলো হৃৎপিণ্ড, পালমোনারি মানে হচ্ছে কি? ফুসফুস। তোমরা জানো পালমোনারি মানে হলো ফুসফুস, রিসেপ্টর মানে তো রিসেপ্টর, বুঝতেই পারছো। মানে ফুসফুস এবং হৃৎপিণ্ড এই দুইজনের মধ্যবর্তী স্থানেও কিন্তু এরা বেশ থাকে। আচ্ছা, ফুসফুসের সঙ্গে হৃৎপিণ্ডকে সংযুক্ত করেছে কারা, তোমরা বলো তো একটু। ফুসফুসের সঙ্গে হৃৎপিণ্ডকে সংযুক্ত করেছে এই নালীগুলা, পালমোনারি ধমনী আর পালমোনারি শিরাগুলা। তোমরা ইতোমধ্যেই জানলে পালমোনারি ধমনী, পালমোনারি শিরার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে এই নিম্নচাপ ব্যারো রিসেপ্টর রয়েছে। নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো তাহলে ফুসফুস এবং কার্ডিও, পালমোনারি এবং কার্ডিওর যে সংযোগস্থলের নালীগুলো রয়েছে সে নালীর প্রাচীরে রয়েছে। এজন্য কিন্তু এদেরকে কার্ডিও পালমোনারি রিসেপ্টরও বলা হয়। কার্ডিও এবং পালমোনারির মধ্যবর্তী রক্তনালীগুলোর প্রাচীরে রয়েছে বলে কার্ডিও পালমোনারি রিসেপ্টর। এরা আয়তন মাপতে পারে বলে এদেরকে বলা হয় আয়তন রিসেপ্টর। তারপরে এবার চলো এই নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা রাখে সেটা একটু দেখে নিই। ঘটনা হলো, আমাদের রক্তচাপ কমে গেলেই নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো কাজে লেগে পড়ে। তাহলে নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের কাজ শুরু হয় রক্তচাপ কমে যাওয়ার মাধ্যমে। যখনই রক্তচাপটা কম হয়, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর রক্তচাপ কমে যাওয়ার ব্যাপারটাকে টের পায়। এই জায়গাগুলোতে থাকে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, এরা রক্তচাপ কমে যাওয়ার ব্যাপারটাকে টের পায়। তখনই নিম্নচাপ ব্যারো রিসেপ্টর এই তথ্যটা পাঠায় দেয় ব্রেনে বা মস্তিষ্কে।
মস্তিষ্কের কোন জায়গায় তথ্য পাঠায়? মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামের একটা জায়গাতে রক্তচাপ কমে যাওয়ার তথ্যটা পাঠানো হয়। দেখো, রক্তচাপ বেড়ে গেলে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর সেও কিন্তু মস্তিষ্কে তথ্য পাঠায়, কিন্তু মস্তিষ্কের কোন জায়গাতে পাঠায়? মেডুলা। তার মানে মনে রাখবে, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর মস্তিষ্কের মেডুলাতে তথ্য পাঠায়, কিন্তু নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কোথায় তথ্য পাঠাবে? হাইপোথ্যালামাসে। মেডুলা কি হাইপোথ্যালামাস কি বুঝছো না? ব্রেনের চিত্রটা একটু দেখায় তোমাদের, আরেকটু ক্লিয়ার হবে। দেখো, আমরা যে মগজটা খাই না, এটা কিন্তু ব্রেনের একটা বড় অংশ। এটা ছাড়াও ব্রেনে আরো অনেকগুলো অংশ রয়েছে। এই যে দেখো, এটাকেই তো আমরা খাই, তাই না? বলো, গরু ছাগলের মগজ আমরা খাই, মুরগিরও খাই। এই জিনিসটা ব্রেনের প্রধান অংশ, এটার নাম সেরেব্রাম। নিচে আরো একটা অংশ রয়েছে, এইরকম অংশ, এটার নাম হলো সেরেবেলাম। এখানে আরেকটা অংশ রয়েছে, এটার নাম হচ্ছে পন্স। আর এই যে লম্বাটা দেখো, এটার নাম হলো মেডুলা অবলঙ্গাটা। এই যে এই মেডুলার কথাই আমরা পড়েছিলাম, ব্রেনের এই অংশটার নামই হলো মেডুলা। এখন আমরা হাইপোথ্যালামাস নামের একটা জায়গা দেখব। দেখো, ব্রেনের এই জায়গাতে একটা ছোট্ট থলের মতো অংশ আছে যার নাম থ্যালামাস। থ্যালামাসের সামনে আরো একটা পার্ট রয়েছে যার নাম হলো হাইপোথ্যালামাস। বুঝছো? তাহলে রক্তচাপ কমে যাওয়ার তথ্যটা কোথায় চলে যাবে? রক্তচাপ কমে যাওয়ার তথ্যটা চলে যাবে কোথায়? মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। থ্যালামাস, মস্তিষ্কের হাইপোথ্যালামাসে রক্তচাপ কমে যাওয়ার তথ্যটা চলে যাবে। এখন হাইপোথ্যালামাস একটা কাজ করবে, সে নিশ্চয়ই রক্তচাপ বাড়ানোর জন্য কোনো না কোনো ব্যবস্থা নেবে। এখন এই হাইপোথ্যালামাস রক্তচাপ বাড়ানোর জন্য কি ব্যবস্থা নেবে সেটা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, হাইপোথ্যালামাসের একদম সামনে নিচের দিকে ঝুলে থাকে একটা গ্রন্থি। এই গ্রন্থিটার নাম প্রত্যেকেই জেনে থাকবে। এই গ্রন্থিটার নাম হলো পিটুইটারি গ্রন্থি। হাইপোথ্যালামাসের সামনে এই যে দেখো গ্রন্থিটা ঝুলছে, এটার নামই হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থির আবার দুইটা পার্ট রয়েছে। পিটুইটারি গ্রন্থির একটা সামনের অংশ যাকে অগ্র পিটুইটারি গ্রন্থি বলে, আর পিটুইটারি গ্রন্থির আবার পেছনের দিকের অংশ, এটার নাম হলো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। রক্তচাপ কমে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস সেটা জানতে পারে এবং হাইপোথ্যালামাস তখন কাজের নির্দেশ দেয় পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিকে, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগকে বা পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিকে। তাহলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস এখন কাজের নির্দেশ দিল কাকে? পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিকে। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির আরো একটা নাম আছে, আরেকটা নাম হলো নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিরই অপর নাম হলো নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস শব্দটাকে একটু ভেঙে দেখি আমরা। নিউরো শব্দের মানে হচ্ছে নিউরন বা স্নায়ু, স্নায়ু বা নিউরন বোঝাচ্ছে। আর হাইপোফাইসিস মানে হলো নিচে। তোমরা মনে রেখো, হাইপো শব্দের মানেই হলো নিচে, হাইপোফাইসিস মানে হলো নিচে অবস্থিত। তাহলে স্নায়ুর নিচে অবস্থিত অর্থটা কি দাঁড়াচ্ছে? স্নায়ুর নিচে অবস্থিত, স্নায়ুর নিচে অবস্থিত। দেখো তো, এই গ্রন্থিটা স্নায়ুর নিচে অবস্থান করছে না? এটা যদি হাইপোথ্যালামাস হয়, হাইপোথ্যালামাস তো একটা স্নায়ু, নিশ্চয়ই ওটা একটা ব্রেনের অংশ বা এটা একটা স্নায়ু। স্নায়ুর নিচে অবস্থান করছে বলে পিটুইটারি গ্রন্থির পেছনের দিকের এই পার্টটাকে বলা হচ্ছে নিউরোহাইপোফাইসিস। হোক, সমস্যা নাই। এবার পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসরণ হবে। রক্তচাপ কমে গেলে তখনই পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসরণ হবে, যে হরমোনটার নাম হলো এডিএইচ। হরমোনের নাম হচ্ছে এডিএইচ। বুঝতেই পারছো, এটা একটা সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ রূপটা হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এডিএইচ। এই হরমোনের আরও একটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। তাহলে দেখো, রক্তচাপ কমে গেলেই মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচ অথবা ভ্যাসোপ্রেসিন নামের এই হরমোনটা নিঃসরণ হয়।
এই হরমোনটাই কিন্তু রক্তচাপ বাড়ানোর জন্য কাজ করবে। হরমোনটা কিভাবে কাজ করে সেটা আমাদের জানা প্রয়োজন। আমরা হরমোনটার নামের দিকে যদি লক্ষ্য করি, হরমোনের কর্মপদ্ধতি আমরা বুঝে ফেলবো, কারণ নামের মধ্যেই অনেক হিন্টস দেওয়া আছে। লক্ষ্য করো নামের অর্থটা কি। তোমরা জানো অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে হচ্ছে বাধা দেওয়া, অ্যান্টি মানে হচ্ছে বাধা। ডাইইউরেটিক এই শব্দটার অর্থ কি? এই যে ইউরেটিক শব্দটা এসছে ইউরিন থেকে, ইউরিন মানে মূত্র তোমরা জানো, আর ডাই মানে হলো দুই, মানে মূত্র দুই গুণ হয়ে যাবে, মানে মূত্রের পরিমাণ বেড়ে যাবে। ডাইইউরেটিক মানে হলো মূত্রের পরিমাণ বাড়ানো। তাহলে ডাইইউরেটিক মানে হচ্ছে মূত্রের পরিমাণ বৃদ্ধি। হরমোন মানে তো হরমোন, তার মানে এডিএইচ এর পূর্ণরূপ হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, মানে এমন একটা হরমোন যেটা বেশি মূত্র উৎপাদনটাকে বাধা দিবে, অর্থাৎ মূত্রের উৎপাদনটাকে কমায় দিবে। বেশি মূত্র উৎপাদন হওয়াটাকে বাধা দেওয়া মানেই তো মূত্র উৎপাদন কমায় দেওয়া, তাই না? তাহলে আমরা মনে রাখবো অ্যান্টি ডাইউরেটিক হরমোন এর কাজই হচ্ছে মূত্র উৎপাদন কমানো। তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি কাজ করবে? মূত্র উৎপাদন কমাবে, মূত্র উৎপাদন কমানো হবে। মূত্র উৎপাদন কমে গেল। এখন মূত্র যদি না উৎপাদন হয় তাহলে কিন্তু দেহের মধ্যে বেশি বেশি পানি জমতে শুরু করবে। বোঝার চেষ্টা করো, মূত্র ত্যাগ করলে আমরা কি করি? দেহ থেকে অনেক পানি নিঃসরণ করি। এখন মূত্র যদি কেউ ত্যাগ না করে তাহলে দেহের মধ্যে পানির পরিমাণটা বাড়বে, দেহের মধ্যে পানির পরিমাণটা বাড়বে। এখন পানিটা আসলে কোথায় বাড়বে? পানিটা আসলে বাড়বে রক্তের ভেতরে। তাহলে দেখো এটা হলো রক্তনালী। বেশি মূত্র উৎপাদন করা হলো না, মূত্র একটু কম উৎপাদন করা হলো, তাহলে পানিগুলো এসে এই রক্তনালীর মধ্যে ঢুকবে এবং রক্তনালীর মধ্যে বেশি বেশি পানি থাকবে, মানে রক্তের মধ্যে বেশি বেশি পানি থাকবে। কনসেপ্টটা বোঝো। মূত্র উৎপাদন করলে তো দেহ থেকে পানিটা বেরিয়ে যায়, মূত্র যেহেতু উৎপাদন করা হলো না তাহলে পানিটা রক্তের মধ্যে থাকলো। রক্তের মধ্যে পানি যেহেতু বাড়ছে তাহলে রক্তের আয়তনটাও কিন্তু অনেকখানি বেড়ে যাবে। যেমন তোমার 1 লিটার শরবত ছিল, সেখানে তুমি আরও 1 লিটার পানি অ্যাড করে দিলে, তাহলে শরবত তো তোমার 2 লিটার হয়ে যাবে, তাই না? ওরকম রক্ত ছিল মনে করো 5 লিটার, এখন মূত্র ত্যাগ করা হলো না বলে হাফ লিটার পানি আরও রক্তের মধ্যে অ্যাড হয়ে গেল, তখন রক্ত হয়ে গেল 5.5 লিটার। রক্তের আয়তন তাহলে বাড়লো। আচ্ছা, আয়তন যদি বাড়ে, রক্তের আয়তন যদি বাড়ে, রক্ত নিশ্চয়ই রক্তনালীকে চাপ দিবে। রক্তনালীর ভেতরে যেহেতু হচ্ছে রক্তের আয়তন বাড়ছে, তাই রক্ত কি করবে? রক্তনালীতে কিন্তু চাপ দিবে। তাহলে আমি একটু লিখে ফেলি, মূত্র উৎপাদন যখনই কমে যাবে তখন রক্তের আয়তন বাড়বে, রক্তের আয়তন বাড়বে। আচ্ছা, রক্তের আয়তন যখনই বাড়বে, রক্তের আয়তন যখনই বাড়বে তখন কিন্তু রক্তচাপ বাড়বে। বাড়বে। তাহলে রক্তের আয়তন বাড়লে কিন্তু রক্তচাপ বেড়ে যাবে, আয়তন বাড়লে চাপও কিন্তু বেড়ে যাচ্ছে। এখন তোমরা কিন্তু ফিজিক্সে মনে হয় আরেকটা টপিক পড়েছো, যা আয়তন বাড়লে চাপ কমে। দেখো ওই টপিকের সঙ্গে এই টপিক গুলাই ফেলো না। আয়তন বাড়লে চাপ কমে, এখানে কোনো পাত্রের আয়তন বাড়ার কথা বলা হচ্ছে, পাত্রের আয়তনের কথা বলা হচ্ছে, কোনো পদার্থের আয়তন বৃদ্ধির কথা কিন্তু ফিজিক্সে বলা হয়নি। অনেকেই আমাকে এরকম প্রশ্ন করে অফলাইন ক্লাসে। আগেই বলে রাখলাম, আয়তন বাড়লে চাপ কমে এটা কিন্তু পাত্রের আয়তনের কথা বলা হয়, একটা সিলিন্ডারের আয়তনের কথা বলা হয়। তোমার একটা পানির বোতলের মধ্যে তুমি গ্যাস রাখছো, যখন তুমি বোতল বড় করে ফেলবে তখন তার ভেতরে যে গ্যাসগুলো রয়েছে সে গ্যাসের কিন্তু চাপ কমে যাবে। পাত্রের আয়তনের কথা বলা হয় ফিজিক্সে, ওর সঙ্গে গুলাই ফেলো না এখানে। তো যাই হোক, রক্তের আয়তন যখনই বাড়বে তখনই রক্তচাপ বেড়ে যাবে। তাহলে রক্তচাপ কমে গেলে কিভাবে রক্তচাপটা বাড়ে সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। এর সঙ্গে কিন্তু ব্যারো রিসেপ্টরের যেমন সম্পর্ক রয়েছে, ঠিক তেমনই আমাদের কিন্তু মূত্র উৎপাদনের সঙ্গেও একটা ভালো সম্পর্ক রয়েছে। তার মানে আমাদের রক্তচাপ কমে গেলে রক্তচাপ বাড়ানোর যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু সরাসরি আমাদের রক্ত কন্ট্রোল করে না, সেটা কিন্তু আমাদের মূত্র বা রেচনতন্ত্রের সঙ্গে সম্পর্কীয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে অনেক সময় কিন্তু আমাদের মূত্রের সঙ্গেই কিন্তু আমাদের রক্তচাপের একটা ভালো ব্যালেন্স হয়ে যায়। আর একটা দরকারি ব্যাপার জেনে নেই, অনেক খাবার খেলে আমাদের কিন্তু রক্তচাপ বেড়ে যায়। ওই ঘটনাটাও কিন্তু আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। মনে করে একটা তুমি খাবার খেয়েছো, লবণাক্ত খাবার, একটু বেশি লবণ আছে এরকম একটা খাবার খেয়েছো, সেই খাবারের লবণগুলো হজম হয়ে তোমার রক্তনালীতে চলে আসলো। রক্তনালীতে লবণের পরিমাণ বাড়লে রক্তনালীতে পানির পরিমাণও বাড়ে।
রক্তনালীতে পানির পরিমাণ বেড়েছে বলে রক্তের আয়তন বাড়ে, আর রক্তের আয়তন যখনই বাড়ে তখন রক্তচাপ বেড়ে যায়। এই জন্য বেশি লবণাক্ত খাবার খাওয়া বা বেশ কিছু খাবার আছে যেগুলো আমাদের রক্তের আয়তন বাড়িয়ে রক্তচাপ বাড়িয়ে দেয়। এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। ইভেন আমরা যে খাবার স্যালাইন খাই, এই খাবার স্যালাইনও কিন্তু আমাদের রক্তের আয়তন বাড়িয়ে দেয়, মানে রক্তচাপ বাড়িয়ে দেয়। এজন্য কারো যদি রক্তচাপজনিত সমস্যা থাকে, রক্তচাপ একটু বেশি, বা সাধারণত তুমি একটা সুস্থ মানুষ, হুটহাট করে স্যালাইন খাওয়া যাবে না। খাবার স্যালাইন কিন্তু এত সহজ কোনো ব্যাপার না। হুটহাট করে তুমি অনেক স্যালাইন খেয়ে ফেলবে, তখন তোমার রক্তের আয়তন বাড়লে রক্তচাপ বেড়ে যাবে, তখন কিন্তু বেশ বড় সমস্যা হয়ে যেতে পারে। তো যাই হোক, এখান থেকে আমাদের সিকিউ আসতে পারে রক্তচাপ কমে গেলে নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো কীভাবে রক্তচাপ বাড়ায়। রক্তচাপ কমে গেলে তথ্য যায় মস্তিষ্কের হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাসের পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন ক্ষরণ হয় যার নাম হলো ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা আবার মূত্র উৎপাদন কমায় দেয়, তখন রক্তের আয়তন বাড়ে, তখন রক্তচাপ বেড়ে যায়। একটা জিনিস জাস্ট মনে রেখো, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ADH এটাকে একটা নিউরো হরমোন বলা হয়। নিউরো হরমোন কেন বলা হয়? কারণ এটা নিউরন থেকে ক্ষরিত হয়। দেখো এই জায়গাটা রয়েছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের বেশ কিছু নিউরন থেকে এই হরমোনটা ক্ষরণ হয় বলে এটার নাম হলো নিউরো হরমোন। আরও একটা নিউরো হরমোন আছে যার নাম হলো অক্সিটোসিন। আমরা হরমোনের অধ্যায়টা যদি পড়ি ভালো করে সেখানে গিয়ে জানবো এগুলা। আচ্ছা, এখন অ্যান্টি ডাইউরেটিক হরমোনের আরও একটা নাম হলো ভ্যাসোপ্রেসিন। এই নামটা যদি আমরা একটা ব্যাখ্যা করি আরও একটা ঘটনা জানতে পারবো। দেখো, অ্যান্টি ডাইউরেটিক হরমোনেরই কিন্তু অপর নাম ভ্যাসোপ্রেসিন। একটু আমরা শব্দটা লক্ষ্য করি, ভ্যাসো শব্দটা এসছে ভেসেল থেকে। ভেসেল মানে হলো রক্তনালী, রক্তনালী। ভেসেল মানে হলো রক্তনালী বা যে কোনো নালী বোঝায়। প্রেস মানে কি বলতো? চাপ। তোমরা সবাই জানো প্রেস মানে হলো চাপ। আর ইন মানে কি? ইন মানে হচ্ছে হরমোন বোঝায় বা রাসায়নিক পদার্থ বোঝায়। তাহলে ভ্যাসোপ্রেসিন এটা এমন একটা হরমোন যা রক্তনালীর চাপ বাড়ায় দেয়, মানে রক্তচাপ কিন্তু বাড়িয়ে দেয়। তো অ্যান্টিডাইউরেটিক হরমোন এভাবে কাজ করে করেও রক্তচাপ বাড়াতে পারে। অ্যান্টিডাইউরেটিক হরমোন আরও একটা কাজ করেও রক্তচাপ বাড়াতে পারে। কি করতে পারে? এই অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন কি করে? রক্তনালীটাকে সংকুচিত করে ফেলে। রক্তনালীটাকে দেখো সংকুচিত করে ফেলছে, রক্তনালীটাকে এভাবে সংকুচিত করে ফেলছে। আচ্ছা, তুমি একটা জিনিস সংকুচিত করছো, তার মানে নিশ্চয়ই তার ভেতরের পদার্থগুলোতে বেশি চাপ লাগবে। তাহলে ভ্যাসোপ্রেসিন কি করে? অনেক সময় রক্তনালীকে সংকুচিত করে ফেলে। এভাবেও কাজ করতে পারে। ভ্যাসোপ্রেসিন দুইভাবেই কাজ করতে পারে, এভাবেও কাজ করতে পারে, কিন্তু অনেক সময় ভ্যাসোপ্রেসিন রক্তনালীকে সংকুচিত করে, তখন রক্তচাপটা বেড়ে যায়। ভ্যাসোপ্রেসিন তাহলে কি করে? রক্তনালীর সংকোচন করে। রক্তনালীর সংকোচন করে। রক্তনালীর সংকোচন করলে সরাসরি রক্তচাপ বাড়ে। গ্যাঞ্জাম কম এখানে, রক্তচাপ বাড়ে। তাহলে আমরা মনে রাখবো ভ্যাসোপ্রেসিন দুইভাবেই কাজ করতে পারে, এভাবেও কাজ করতে পারে, ওভাবেও কাজ করতে পারে। তোমরা আবার এটাই মনে করো না যে দুটো আলাদা আলাদা হরমোন, একই হরমোন দুইভাবে কাজ করে বলে দুই রকম তার নাম। নিম্নচাপ ব্যারো রিসেপ্টর আরও একভাবে রক্তচাপ বাড়াতে পারে, সেটা একটু আলাদা প্রসেস, সেটা এবার লক্ষ্য করো। দেখো, রক্তচাপ যদি কমে যায় নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো স্বয়ংক্রিয় স্নায়ুর মাধ্যমে খবরটা পাঠায় কিডনিকে বা বৃক্ককে। তাহলে রক্তচাপ কমে গেলে স্বয়ংক্রিয় স্নায়ুর মাধ্যমে খবর চলে যায় কোথায় বলো? কিডনি বা বৃক্কতে, বৃক্ক বা কিডনিতে। রক্তচাপ কমে গেলে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর স্বয়ংক্রিয় স্নায়ুর মাধ্যমে কিডনিকে খবর পাঠায়। একটু স্বয়ংক্রিয় স্নায়ু সম্পর্কে তোমাদেরকে বলি। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের শরীরের সেই স্নায়ুতন্ত্র যার সঙ্গে মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ডের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ বিভিন্ন অঙ্গ একে অপরের সঙ্গে কিছু স্নায়ুর মাধ্যমে যোগাযোগ করে, এগুলোর নাম স্বয়ংক্রিয় স্নায়ু। আমাদেরকে ওগুলাকে কন্ট্রোল করতে হয় না, ওরা একা একাই কাজ করে, এই জন্য তারা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু। তো যাই হোক, রক্তচাপ কমে গেছে, তথ্যটা চলে গেল কোথায়? কিডনিতে বা বৃক্কতে। এখন বৃক্ক একটা ডিসিশন নেবে। কি ডিসিশন নেবে? দেখো, বৃক্কের জাক্সটা গ্লোমেরুলার সেলস তখন অ্যাক্টিভ হয়ে যাবে। জাক্সটা গ্লোমেরুলার সেল কোথায় থাকে এটা একটু এখন বোঝানো কঠিন, আমি সংক্ষেপে বলি। আসলে আমাদের কিডনির মধ্যে থাকে নেফ্রন, তোমরা মেবি জানো সবাই। নেফ্রনের মধ্যে থাকে আবার কিন্তু গ্লোমেরুলাস। এখন গ্লোমেরুলাসের সঙ্গে দূরবর্তী প্যাঁচানো নালিকার একটা সংযোগ থাকে। আচ্ছা,
যদি না বুঝতে পারো জাস্ট শুনে রাখো, গ্লোমেরুলাসের সঙ্গে দূরবর্তী প্যাচারোনালিকার একটা সংযোগ আছে, ওই সংযোগে উপস্থিত কোষগুলোকে কিন্তু বলা হয় জাক্সটা গ্লোমেরুলার সেল। তাহলে যখনই রক্তচাপ কমে যায় তথ্যটা কিডনিতে গেলে কিডনি ওই তথ্যটাকে কাকে দেয়? জাক্সটা গ্লোমেরুলার সেলকে দেয়। তখন জাক্সটা গ্লোমেরুলার সেল থেকে একটা হরমোন নিঃসরণ হয় যার নাম হলো রেনিন। তোমরা মেবি জানো যে রেনিন নামের একটা এনজাইম কিন্তু আমাদের পাকস্থলীতে পাওয়া যায়। ওই রেনিনের বানানে কিন্তু দুইটা এন আছে। ওই রেনিনের বানান অনেকটা এভাবে লেখা হয়। পাকস্থলীর মধ্যে যে রেনিন পাওয়া যায় তার বানানটা অনেকটা এরকম। এটা তো নয়, আমরা হচ্ছে কিডনির রেনিনের কথা পড়ছি যার বানান কিন্তু এরকম। তো যাই হোক, তাহলে কিডনিতে যখন খবরটা গেল তখন কিডনি একটা হরমোন তৈরি করলো, নাম হচ্ছে রেনিন। এখন এই রেনিন নামের হরমোনটা রক্ত দিয়ে ভেসে ভেসে চলে আসবে কোথায়? কলিজার মধ্যে বা যকৃতের মধ্যে। তাহলে রেনিন কোথায় চলে আসবে বলো? রেনিন চলে আসবে কলিজাতে বা যকৃতে। যকৃত বা লিভারে রেনিনটা চলে আসলো। লিভার সবসময় একটা হরমোন তৈরি করে, হরমোনটার নাম অনেকটা এরকম, নিষ্ক্রিয় হরমোন। হরমোনটার নাম হচ্ছে অনেকটা এরকম অ্যাঞ্জিওটেনসিনোজেন। যকৃত একটা নিষ্ক্রিয় হরমোন তৈরি করে যার নাম হলো অ্যাঞ্জিওটেনসিনোজেন। তোমরা জানো যে জেন নামের শেষে থাকলে এগুলা নিষ্ক্রিয় হরমোন বোঝায় বা নিষ্ক্রিয় পদার্থ বোঝায়। যখনই রেনিনটা যকৃতের মধ্যে চলে আসে, রেনিনের প্রভাবে অ্যাঞ্জিওটেনসিনোজেন এটা একটু কনভার্ট হয়ে যায়, এটা তখন সক্রিয় হয়ে যায়। অ্যাঞ্জিওটেনসিনোজেন পরিণত হয় অ্যাঞ্জিওটেনসিনে। তাহলে রেনিন যখনই এসে যকৃতের মধ্যে প্রবেশ করে, রেনিনের প্রভাবে যকৃতের অ্যাঞ্জিওটেনসিনোজেন পরিণত হয় কিসে? অ্যাঞ্জিওটেনসিনে পরিণত হয়। তাহলে তোমরা মনে রেখো, রক্তচাপ বেড়ে গেলে এই তথ্যটা প্রথমে যায় কিডনিতে, কিডনি থেকে রেনিন হরমোন তৈরি হয়, রেনিন হরমোন এসে যকৃত বা কলিজাকে বলে যে ভাই রক্তচাপ তো কমে গেছে, কিছু একটা করা লাগবে। তখন যকৃত কি করে? তার এনজিওটেনসিনোজেনটাকে এনজিওটেনসিনে কনভার্ট করে ফেলে। এখন এনজিওটেনসিন দারুণ একটা কাজ করবে, লক্ষ্য করো। এনজিও শব্দের মানে হলো রক্তনালী। রক্তনালী। টেনশন, তোমরা শব্দটা জানো, টেনশন শব্দের মানে হচ্ছে চাপ, আর ইন মানে হচ্ছে হরমোন বা রাসায়নিক পদার্থ, হরমোনই বুঝি আপাতত। তাহলে অ্যাঞ্জিওটেনসিন এমন একটা হরমোন যার কাজই হচ্ছে রক্তনালীর চাপ বাড়ানো, মানে রক্তনালীকে এটা সংকুচিত করে দেয়। রক্তনালীটা যদি এরকম থাকে, এরকম একটা রক্তনালী আছে মনে করো, অ্যাঞ্জিওটেনসিন কি করে দেয়? রক্তনালীটাকে সংকুচিত করে ফেলে। রক্তনালী যখনই সংকুচিত হয়ে যাবে নিশ্চয়ই ভেতরে রক্তচাপটাও কিন্তু বাড়বে। তার মানে অ্যাঞ্জিওটেনসিনোজেন কি করলো? রক্তনালীর সংকোচন করলো। অ্যাঞ্জিওটেনসিনোজেন হচ্ছে রক্তনালীর সংকোচন করবে। রক্তনালীর সংকোচন যদি হয় তাহলে রক্তচাপ বাড়বে। রক্তচাপ বাড়বে। তাহলে দেখো, রক্তচাপ কমে গেছিল, রক্তচাপ বাড়ানো হলো। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো রক্তচাপ বেড়ে গেলে সেটা কমানোরও যেমন ব্যবস্থা করে, ঠিক তেমনি রক্তচাপ কমে গেলে এটাকে বাড়ানোরও ব্যবস্থা করে। রক্তচাপ কমে গেলে কিভাবে রক্তচাপটা বাড়ে তার ব্যাপারে কিন্তু আমি এখানে দেখিয়েছি। উল্টাটাও তোমরা একটু কায়দা করে বুঝে শুনে একটু লিখো, উল্টা করে লিখলে তাহলে কিন্তু রক্তচাপ যেই কমানোর ব্যবস্থাটা সেটা হয়ে যাবে। তারপর আমি একটু সংক্ষেপে যদি মনে করিয়ে দিই, নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো বিভিন্নভাবে আমাদের রক্তচাপ বাড়ানোর চেষ্টা করছে, রক্তচাপ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যেমন রক্তচাপ যদি কমে যায়, খবরটা যায় মস্তিষ্কের হাইপোথ্যালামাসে, সে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির মাধ্যমে এডিএইচ হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোনটা ক্ষরণ করে। এই হরমোনের কাজ হচ্ছে মূত্র উৎপাদন কমানো। মূত্র উৎপাদন কমলে কিন্তু রক্তের আয়তনটা বাড়ে, তখন রক্তচাপ বেড়ে যায়। আবার এই এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন রক্তনালীর সংকোচন করেও রক্তচাপ বাড়ায়। আবার এদিকে রক্তচাপ কমে গেলে তথ্যটা যায় বৃক্ক বা কিডনিতে, কিডনি তথ্যটা পাঠায় হলো কলিজাতে বা যকৃতে। যকৃৎ তখন একটা হরমোন তৈরি করে, নাম হলো এনজিওটেনসিনোজেন। এটাও কিন্তু রক্তনালীকে সংকোচন করে রক্তচাপ বাড়ায়। এভাবে আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আলোচনাটা মোটামুটি জটিল আমি বলবো, কিন্তু এখান থেকে অত যে সিকিউ আসে পরীক্ষায় তা না, এমসিকিউ আসে টুকটাক। একটু থিওরিটা যদি তুমি মাথায় রাখতে পারো, বিশেষ করে ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ এর কাজ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে।